আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। কক্সবাজারে বাবার স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। টেকসই অর্থনীতি গঠনে কাজ করছে সরকার, বৈশ্বিক অংশীদারিত্বে গুরুত্ব পররাষ্ট্রমন্ত্রী। বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ জাইমা রহমান। ডিবি পরিচয় মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত যুবদলের শ্রদ্ধা। জামাতের সাবেক সংসদ সদস্য ফরিউদ্দিন চৌধুরীর মৃত্যু। সেই শিবির নেতা জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের মামলা। আদ্দিন হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় 6 হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। এভারেস্ট জামাত শিবিরের চরিত্র এমনই, ছাত্রদল নেতা হামিম। সীমান্তে শান্তি ও সহযোগিতার জোরদারে একমত বাংলাদেশ ভারত। ইরানের জব্দ করা $24 বিলিয়ন ছাড়তে রাজি ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত, শাহবাজ শরীফ। বিশ্বকাপ ভেন্যুর পাশে বিক্ষোভ, ফিফা থেকে ইসরায়েলকে বের করে দাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন। শনিবার ঢাকা থেকে বিমানযোগে 2 যুগ পর কক্সবাজারে পা রাখেন তিনি। সফরের সূচনাতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল থেকেই কক্সবাজারের পিএম খালি এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলি খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান। দেশে টেকসই অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরো স্থিতিশীল ও শক্তিশালী হবে। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত বাণিজ্য, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতির জন্য রোডম্যাপ 2026 নেভিগেটিং রিস্ক, লিভারেজিং রেজিলিয়েন্স শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিলের অধীনস্থ আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট 9,201 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এই পরীক্ষায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও অংশ নিয়েছিলেন। এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তিনি। জাইমা রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার অংশ নেই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাইম হাসান অভিযোগ করেছেন যে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ধারী কিছু ব্যক্তি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং চরম হেনস্থা করেছে। ঢাকায় প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। বিমানবন্দর থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথেই ঘটনাটি ঘটে। শুক্রবার রাত 11:30টার দিকে চট্টগ্রামের লালখান বাজার ফ্লাইওভার এলাকায় তার যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। নাইমের বিবরণ অনুযায়ী একজন সাদা পোশাকধারী ব্যক্তি এবং 2 জন ইউনিফর্ম পরা পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় স্পষ্টভাবে জানানোর পরও আক্রমণ থামানো হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি। শনিবার বেলা 11:15টার দিকে রাজধানীর জিয়া উদ্যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাতে ইসলামের সাবেক সংসদ সদস্য এবং দলটির কেন্দ্রীয় মজলিসে সুরার সাবেক সদস্য মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 1:30টার দিকে সিলেট নগরের সোবাহানি ঘাট এলাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তার জামাতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতা
জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে এই মামলা করা হয়। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়। এতে বলা হয়, জিসানকে অপহরণ করা হয়নি, বরং তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে ভর্তি ও রেফার্ড রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকার 6টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনা পাওয়া হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। রোগীদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামী শিবিরের এক কেন্দ্রীয় নেতা নিখোঁজ ও পরবর্তী সময়ে তাকে ঘিরে প্রকাশিত তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, যাচাই বাছাই ছাড়াই ঘটনাটিকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। শনিবার নিজের ফেসবুক পোস্টে হামিম বলেন, শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর জামাতের আমির সহ সংগঠনটির অনেক নেতাকর্মী সামাজিক মাধ্যমে সরব হন। তাদের কেউ কেউ ঘটনাটিকে গুম হিসেবে আখ্যায়িত করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেন এবং বিএনপির আমলে গুমের রাজনীতি ফিরে এসেছে বলেও প্রচার চালান। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক শেষে সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ভারত। যৌথ বিবৃতিতে সীমান্তে মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে একসঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। গত 9 থেকে 11 জুন অনুষ্ঠিত 57তম এই বৈঠকে সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্রুত তথ্য আদান প্রদান ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সমস্যার সমাধানে সম্মত হয়েছে। ইরানের জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ ছাড়তে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স। এদিকে শুক্রবার ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে $3 বিলিয়ন ইরানে পাঠানোর অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই চুক্তির শর্তাবলীতে ঐক্যমতে পৌঁছেছে। মধ্যস্থতা প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও দাবি করা হয়। বিশ্বকাপ চলাকালে টরন্টোতে ইসরায়েলকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একদল বিক্ষোভকারী। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় বিশ্বকাপের লোগো ঢেকে ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কার করো লেখা একটি বড় ব্যানার টানানো হয়। শুক্রবার টরন্টোর ব্যস্ত গার্ডিয়ান এক্সপ্রেসওয়ের সংলগ্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। ফলে মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ব্যানারটি দেখতে পান। বিক্ষোভকারীরা দাবি করেন, আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।